টিভেন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরো পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা সবাই আমেরিকায় আসতে চাই, স্বপ্নের আমেরিকায় নিজেদেরকে গড়ে তুলতে চাই, নিজেদেরকে বিকশিত করতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই, কিন্তু কিভাবে? বিভিন্ন জন বিভিন্নভাবে এসে থাকি। কেউ পাহাড় জঙ্গল নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আসে, কেউ নানান রকম ভিসা নিয়ে আসে, কিন্তু আবার চলে যাওয়ার ভয় থাকে। কিন্তু এখানে আমি থেকে যেতে চাই, উপায়টা কি? সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। H1B, EB2, EB3 স্কিলড ক্যাটাগরিতে ভিসা পেতে সোশ্যাল মিডিয়াতে কি করতে পারবেন বা কি করতে পারবেন না, এই ভিসা পাওয়ার যে শর্তটি আছে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। এর বাইরেও সুপ্রিয় দর্শক, আজকের বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেটি আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আজকের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, এবং দুজনই প্রিয় আইটি স্পেশালিস্ট, জনাব মোহাম্মদ রাসেল ইউ আলম, সিইও আপস্কিল কনসালটেন্সি নিউ ইয়র্ক, এবং জনাব রাকিব আহমেদ, পলিসি অ্যাডভাইসার আপস্কিল। জনাব রাসেল ইউ আহমেদ আমার বাম দিকে বসে আছেন, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এবং আমার ডান দিকে বসে আছেন রাকিব আহমেদ, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা অতিথিদের পরিচয় করিয়ে দিলাম। আজকের বিষয়টি আলোচনা করার আগে একটু বিষয়ে কথা বলতে চাই, যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের আজকের বিষয়টি আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত যারা আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, উন্নত প্রযুক্তির দেশ আমেরিকায় পড়াশোনা শেষ করে দক্ষতার ভিত্তিতে এদেশে স্থায়ীভাবে জীবন গড়তে চাই, আর এ লক্ষ্যেই আমরা অনেকেই হয়তো স্টুডেন্ট ভিসা নিয়ে এই দেশে পড়াশোনা করতে আসি। পড়াশোনা শেষ করে অনেকেই নিজ নিজ দেশে ফিরে যাই, আবার অনেকেই দক্ষতার ভিত্তিতে স্ট্যাটাস পরিবর্তন করে এই দেশে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে H1B, EB2, EB3 ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করি। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই ক্যাটাগরিতে বছরে 65,000 ভিসা ইস্যু করা হয় এই দেশে, যেখানে আবেদনকারীর সংখ্যা থাকে কয়েক লক্ষ। সেক্ষেত্রে নিজের দক্ষতার সর্বোচ্চ স্বাক্ষর রাখতে এবং এই প্রতিযোগিতায় টিকে থাকতে স্টুডেন্ট ভিসা নিয়ে এদেশে আসবার আগে বেশ কিছু বিষয় নিজের মনের ভেতর গেঁথে নিতে হয়। মনে রাখতে হবে, ল্যান্ড অফ অপরচুনিটি খ্যাত এই আমেরিকায় পড়াশোনা মানেই শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়, বরং সম্পূর্ণ নতুন সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা আর জীবনধারার সঙ্গে খাপ খাওয়ানো। এখানে সফল হতে হলে শিক্ষার্থীদের কেবল একাডেমিক মেধাই যথেষ্ট নয়, বরং কিছুটা অপরিহার্য দক্ষতাও আয়ত্ত করা জরুরি। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, কিছু স্কিল বা দক্ষতা ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে উচ্চশিক্ষা শুধু নতুন অভিজ্ঞতা নয়, এটি একটি পরিকল্পিত ধাপ যা বুদ্ধিবৃত্তিক বিকাশ, ক্যারিয়ারের উন্নয়ন বা সাংস্কৃতিক সমন্বয়ের সুযোগ এনে দেয়, এবং কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়াই জীবনযাপন অনেকটাই সহজ হয়ে যায় বা জীবন নিশ্চিতে সহায়তা করে দক্ষতাগুলো। যেমন প্রথমেই বলি, সাংস্কৃতিক বুদ্ধিমত্তা ও অভিযোজন ক্ষমতা। এটি কি? এটি হচ্ছে অপরিচিত পরিবেশে টিকে থাকতে হলে স্থানীয় নিয়মকানুন, যোগাযোগের ধরন ও সামাজিক শিষ্টাচার ভালোভাবে বুঝতে হয়। সাংস্কৃতিক বুদ্ধিমত্তা মানে শুধু সহনশীলতা নয়, এটি হলো ভিন্ন দৃষ্টিভঙ্গি উপলব্ধি করা, নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া এবং অনিশ্চিত পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করা। দ্বিতীয়ত, উন্নত যোগাযোগ দক্ষতা। এটি কি? এটি হলো শুধু ভাষায় সাবলীলতা নয়, বরং নিখুঁত, স্পষ্ট, পরিশীলিত যোগাযোগ এদেশের বিশ্ববিদ্যালয়ে সফলতার অন্যতম চাবিকাঠি। সেমিনারে জটিল ধারণা ব্যাখ্যা করা, গবেষণাপত্র তৈরি করা কিংবা দলগত প্রজেক্টে অংশগ্রহণের সময় দরকার প্রভাবিত করার ক্ষমতা আর সূক্ষ্ম প্রকাশভঙ্গির দক্ষতা। এগুলো একাডেমিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যতের জন্য সুযোগ উন্মুক্ত করে।
তৃতীয়ত, সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যার সমাধান। এটি কি? এটি হলো আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাধীন চিন্তা ও বিশ্লেষণকে অনেক বেশি মূল্য দেয়, শিক্ষার্থীদের নানা অনুমানকে প্রশ্নবিদ্ধ করতে, বিচিত্র তথ্যসূত্র একত্র করতে এবং নতুন নতুন সমাধান উদ্ভাবন করতে হয় শিক্ষা জীবনে। বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে সমস্যার বিশ্লেষণ করে শক্ত যুক্তি দাঁড় করানো, পড়াশোনা সামলাতে ও একাডেমিক আলোচনায় মৌলিক অবদান রাখতে অপরিহার্য হয়ে ওঠে সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের যোগ্যতা। চতুর্থত, মানসিক স্থিতিস্থাপকতা ও নিজ ব্যবস্থাপনা। তাহলে এটি কি? এটি হলো বিদেশে মানে আমেরিকায় পড়াশোনা মানেই পরিবার থেকে দূরে থাকা, নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানো এবং প্রচন্ড কাজের চাপ সামলানো। তাই মানসিক শক্তি, আত্মশৃঙ্খলা ও চাপ নিয়ন্ত্রণের ক্ষমতা অপরিহার্যভাবে থাকা দরকার শিক্ষার্থীদের। এসব দক্ষতা গড়ে তুলে শিক্ষার্থীরা মনোযোগ ধরে রাখতে পারে, চ্যালেঞ্জ শান্তভাবে সামলাতে পারে এবং পুরো শিক্ষা জীবনে সুস্থতা বজায় রাখতে সক্ষম হয়। পঞ্চমত এবং খুব গুরুত্বপূর্ণ, নেটওয়ার্কিং ও আন্তঃব্যক্তিক দক্ষতা। এটি কি? এটি হলো সহপাঠী, শিক্ষক, শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, একাডেমিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যতের সুযোগ উন্মুক্ত করে। কার্যকর নেটওয়ার্কিং এর জন্য প্রয়োজন উদ্যোগ, সামাজিক বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক সীমা অতিক্রম করে সহযোগিতার মানসিকতা। শক্তিশালী আন্তঃব্যক্তিক দক্ষতা নিশ্চিত করে যে শিক্ষার্থীরা তাদের নেটওয়ার্ককে একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত উন্নতির জন্য কাজে লাগাতে পারবে এবং দিন শেষে তারাই কিন্তু সফল হবে। সবশেষে যেটি আজকের বিষয়টিকে আরো বাংময় করে তুলবে সেটি হলো ডিজিটাল ও গবেষণাগত দক্ষতা। বৈশ্বিক শিক্ষা ডিজিটাল দক্ষতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। অনলাইনে গবেষণা টুল, ডেটা বিশ্লেষণ, সফটওয়্যার ও ভার্চুয়াল সহযোগিতা প্ল্যাটফর্মে দক্ষতা অপরিহার্য। তবে শুধু প্রযুক্তিগত দিক নয়, উৎস যাচাই, নৈতিক গবেষণা, অনুশীলন ও ডিজিটাল উপকরণকে শিক্ষা কাজে সঠিকভাবে প্রয়োগ করার দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটি যারা সফলভাবে কাজে লাগাতে পারবেন তারা শিক্ষা জীবন শেষ করে এই আমেরিকা H1B, EB2, EB3 স্কিল ক্যাটাগরি ভিসায় আবেদন করে এই স্বপ্নের দেশ আমেরিকায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, এবার চলুন আমরা এর মূল বিষয়বস্তুর আলোচনায় ফিরে যাই। অর্থাৎ প্রথমেই আমরা তুলে ধরব স্কিলড মাইগ্রেন্টদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার কোনটা করণীয়, কোনটা বর্জনীয় তা নিয়ে। এক্ষেত্রে আমরা বিষয়টাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করব, যেমন সোশ্যাল মিডিয়া এতটা কেন গুরুত্বপূর্ণ, কোন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ, ব্যবহারকারীর ধরন ও করণীয়, সাইবার নিরাপত্তা, নিয়োগকর্তার দৃষ্টিভঙ্গি, USCIS এবং প্রার্থীর ব্যাকগ্রাউন্ড চেক ইত্যাদি বিষয়গুলোই প্রাধান্য পাবে। তো প্রথমেই চলে যাই জনাব রাকিব আহমেদ আপনার কাছে। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি করব আজকের এই বিষয়টি নিয়ে, যে সোশ্যাল মিডিয়া কেন এই দক্ষ অভিবাসী বা স্কিলড মাইগ্রেন্টদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, অভিবাসন প্রক্রিয়ায় এর প্রভাবটা কোথায়? ধন্যবাদ জানা ভাই। আজকে আমি TBN24 কে বিশেষ ধন্যবাদ দিচ্ছি এই কারণে, একটা চমৎকার একটা টপিকস। এটা আমি ব্যক্তিগতভাবে আমি এই টপিকসটা খুবই পছন্দ করি। সোশ্যাল মিডিয়া লিটারেসি, আমরা যেটা বলছি যে সামাজিক যে মাধ্যম যেটা, সেটার ব্যবহার এবং এটা লিটারেসিটা, এটা শিক্ষা। দেখেন, আমি এই আপনাদের যে আজকের যে টপিকস সেইটার EB1, EB3, EB4 বা আপনি যদি F1 বলেন, বা প্রত্যেকটা, আপনি শুরুতে একটা কথা বলেছেন ইমিগ্রেশন, এই সব কিছুর মূলে আছে কিন্তু ইমিগ্রেশন। সো ইমিগ্রেশন মানে হচ্ছে যে আমি একটা মাইগ্রেশন প্রসেসের মধ্যে যাচ্ছি। আমি আমার সোশ্যাল লাইফ, আমার পার্সোনাল লাইফটাকে, আমার অ্যাকচুয়াল লাইফটাকে আমি আর একটা জায়গায় রিপ্লেস করতে যাচ্ছি। সো একটা নতুন দেশ, নতুন পরিবেশ। সো এটা পৃথিবীতে একদম সভ্যতা থেকে চলমান, এটা পৃথিবীর একটা আদি এর অকৃত্রিম এখন পর্যন্ত বহমান একটা প্রক্রিয়া যে মাইগ্রেশনটা, সেটা পৃথিবীর আদিম ইতিহাস থেকেই ছিল। খাদ্যের সন্ধানে, বস্ত্রের সন্ধানে, অথবা পরিবেশগত কারণে অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম, এই বিষয়গুলি ছিল। তো তখন তো আসলে সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল না, তখন শুধু অ্যাকচুয়াল লাইফটাই ছিল, চ্যালেঞ্জটাও ছিল অ্যাকচুয়াল লাইফেরই। বাট এখন যেটা হয়েছে, এটার সাথে ভার্চুয়াল লাইফ অ্যাড হয়ে,
সো মূল সমস্যাটা হচ্ছে ওই জায়গায় যে আপনি অ্যাকচুয়াল লাইফের সাথে আপনার ভার্চুয়াল লাইফের সামঞ্জস্য কতটুকু, আপনি এই লাইফটাকে কিভাবে প্যারালালি লিড করছেন। সো একজন মানুষ যখন সে অ্যাকচুয়াল লাইফে কাজ করে সেটা একরকম থাকে, আর যখন সে ভার্চুয়াল লাইফে যায় সেটা আরেকটু পলিশড হয়, কিউরেটেড হয়। সো আমি একটু উদাহরণ দিয়ে বলি যে একটা বাড়ির একটা একটা ঘরের একটা বাসার লিভিং রুমটাকে যদি আমি বলি সেটা হচ্ছে ভার্চুয়াল লাইফ, আর বেডরুমটা হচ্ছে অ্যাকচুয়াল লাইফ। সো দেখবেন যে লিভিং রুমটা সবসময় পরিপাটি থাকে, একদম গোছানো টিপটপ, যেখানে ফুলদানি থাকার কথা সেখানে থাকে, যেখানে সবকিছু টিপটপ, যেন মানুষ লিভিং রুমে এসে সে তার পরিবেশটাকে বুঝে। কিন্তু অ্যাকচুয়াল ফিলটা পেতে গেলে বেডরুমে যাওয়া দরকার, অথবা বিভিন্ন ধরনের ব্যাপার থাকে যে আসলে অথবা ওয়াশরুমে গেলে আরো বোঝা যায়। সো আমি আজকে এই যে ভিসা ক্যাটাগরির যে ব্যাপারগুলি সেগুলিতে আমি যাব, তার আগে আমি একটু সোশ্যাল মিডিয়ার লিটারেসিটা নিয়ে একটু কথা বলতে চাই সাধারণ দর্শকদের জন্য, এবং আমার জানার জন্য আমি যেটা বুঝি আর কি, যে এই ভার্চুয়াল লাইফ মেনটেন করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। যে আমি ফেসবুক, আমি টুইটার, আমি ইনস্টাগ্রাম, আমি লিঙ্কডইন, এগুলো সব সোশ্যাল মিডিয়া। সো এখানে ডু আর ডোন্ট ডুর একটা ব্যাপার থাকে। আমি একটু আগে আপনার সাথে বলছিলাম যে দেখেন, আমরা যদি ধর্ম বলি, আমরা যদি রাষ্ট্র বলি, প্রত্যেকটার একটা নির্দিষ্ট সীমারেখা আছে, আইন কানুন আছে। যেমন রাষ্ট্রের কনস্টিটিউশন আছে, যে কনস্টিটিউশন বলে দেয় যে ডু ইট, ডোন্ট ডু ইট। ধর্ম বলে দেয় তার ধর্মীয় গ্রন্থ দিয়ে যে ইউ ক্যান ডু দিস, ইউ ক্যানট ডু দ্যাট। বাট সোশ্যাল মিডিয়া লিটারেসিতে এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেই ভার্চুয়াল ওয়ার্ল্ড আপনার, আমরা বলি যে ওয়ার্ল্ড, পৃথিবী ছোট হয়ে যাচ্ছে, আসলে ছোট হয়ে যাচ্ছে কারণ আমি কমিউনিকেট করতে পারছি, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমি এতটা সময় ব্যয় করছি, অথচ এখানে কোনো কনস্টিটিউশন নাই, এখানে কোনো ধর্মগ্রন্থ নাই, এখানে কোনোভাবে কোনো কিছু, দেয়ার ইজ নাথিং রিটেন অফিসিয়ালি অর এনি ইনস্টিটিউশন যে এইখানে এই শিক্ষাটা দেওয়া হয়। এটা কি হচ্ছে, আইসিটি শিক্ষা হচ্ছে বা বিভিন্ন ভাবে হচ্ছে। আইসিটি শিক্ষা গিয়ে আবার সেই ভার্চুয়াল লাইফে কিভাবে, অ্যাকচুয়াল লাইফে সে কিভাবে শিখবে, কিন্তু ফিরে গিয়েই আবার সে ব্যবহার করছে সেই ভার্চুয়াল লাইফে। সে হয়তো বা দেখে আসছে ওটা, পড়ছে একরকম, করছে আর একরকম। এই গ্যাপটা আসলে আমরা যদি কমাতে না পারি তাহলে এই চ্যালেঞ্জটা থাকবে। দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলবো আপনাকে, একটা স্ট্যাটাস দিব, একটা ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশিদের ক্ষেত্রে গত 21 থেকে 24 সালের মধ্যে যে ভিসা স্ট্যাটাস বা ভিসা ক্যাটাগরি যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের রেশিওটা যদি আমি বলি, অ্যাপ্রুভাল রেশিও 2021-এ অ্যাপ্রুভাল রেশিও ছিল 100%। সেটা কে ভিসা, কে ভিসা হচ্ছে একটা নন স্কিল ভিসা যদিও, বাট এটা 100% ছিল 2021-এ। বাট 2022-এ এসে 88%, 2023-এ এসে আবার 90%, আবার 24-এ এসে আবার 89%। এই গ্যাপটা কেন? অ্যাপ্রুভাল রেট, এটা অ্যাপ্রুভাল রেট যখন কমছে তখন রিফিউজাল রেট বাড়ছে। তার মানে রিফিউজাল রেট বাড়ার কারণ কি? স্কিলদের কথা বাদ দিলাম, তারা তো স্কিল মানে তারা আইটিতেও স্কিলড, কিন্তু আমি যে আমার ডিপেন্ডেন্টকে আনছি আমি তাকে আনতে পারছি কিনা, কারণ সে তো আমার ফ্যামিলি। সো তা আমার যদি, আমি যদি তাকে আনতে না পারি বিকজ অফ ওই রিফিউজাল রেটটাকে, যে আমি দেখব তাকে যদি শিক্ষাটা না দিতে পারি যে তুমি সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট দিবা না, বা এমন কোনো জায়গায় লাইক দেবা না, বা এমন কোনো শেয়ার করবা না যে শেয়ারগুলি বুমেরাং হয়ে যেতে পারে, কারণ আমি তোমাকে ডিপেন্ডেন্ট হিসাবে নিয়ে আসছি। সো আমার ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমিই কিন্তু তুমি, ব্যাপারটা এরকম। সো এই লিটারেসি গুলি কোথায় পাবে? এই শিক্ষাটা কে দিবে তাকে? এইটা কি রাষ্ট্র দিবে? আমেরিকা দিবে না, কারণ আমেরিকার এই সময় নাই। তাহলে বাংলাদেশকে দিতে হবে, ইন্ডিয়াকে দিতে হবে, যারা আসতে চায় তাদেরকে দিতে হবে, কারণ এরা তো কন্ট্রিবিউট করে, তাই না? তারা ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া লিটারেসি এইটা সবচেয়ে আগে বুঝতে হবে। আপনার স্কিল, আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো আপনার অ্যাকচুয়াল লাইফের কাজ,
এগুলি না করলে আপনি পানিশমেন্ট পাবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্টের জন্য যে পানিশমেন্ট হতে পারে সেটা এখন বোঝা যাচ্ছে। যখন ভিসা আবেদনকারীর সংখ্যা দেখা যাচ্ছে যে রিগ্রেটের সংখ্যা বেড়ে যাচ্ছে, রিফিউজালটা বেড়ে যাচ্ছে। এই রিফিউজাল বাড়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু আজকে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া লিটারেসি নিয়ে কথা বলছি, সো আমি বলবো যে এইটাই আসলে এটাও একটা কারণ, বড় কারণ হয়ে যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। 2020 সালে একটা পোস্ট দিয়েছিলাম, আমি হয়তো ডিলিট করি না এটা, অথবা আমি শেয়ার দিয়েছিলাম, আমি মনে করছি এটা মনে হয় নাই, এটা আসলে কোথাও থেকে ছড়ে না, কোথাও না কোথাও, কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই ক্যাটাগরিতে যারা আসতে চান বা এখানে যে ভিসা পেতে চান, তাদের এই ক্ষেত্রে অন্তত অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ সোশ্যাল মিডিয়ার পোস্ট, এটার ব্যাপারে সতর্ক হওয়া দরকার। আমরা এবার একটু রাসেল আলম আপনার কাছে যেতে চাই যে ফেসবুকে তো অনেক রকম প্ল্যাটফর্ম আছে, যদি উনিও বলেছেন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, তাই না? কিন্তু বাস্তবে ইমিগ্রেশনের ক্ষেত্রে কোন প্ল্যাটফর্মগুলো সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে? Thank you for the question. So আমরা যেটা দেখেছি স্কিল ওয়ার্কার মাইগ্রেশনে, আমরা আপস্কিলে মোর স্কিল ওয়ার্কার মাইগ্রেশনে কাজ করি, এবং স্কিল ওয়ার্কার মাইগ্রেশনের ওপিটি, স্টেম ওপিটি, H1B or EB2, EB1, EB3 skilled. So এই ভিসা ক্যাটাগরিগুলোতে আমরা রিসেন্টলি অনেক চ্যালেঞ্জ ফেস করতেছি। চ্যালেঞ্জগুলা অনেক সহজেই এই চ্যালেঞ্জগুলো আসলে অ্যাভয়েড করা যায়। আমরা অনেকগুলা সোশ্যাল মিডিয়া এখন এই ডিজিটাল লাইফে ইউজ করি, অ্যাজ এক্সাম্পল ফেসবুক, ইনস্টাগ্রাম, সবকিছু। এডিশন টু দ্যাট প্রফেশনাল আরো কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন লিঙ্কডইন, গিটহাব এন্ড সো অন। নাও আপনি যদি কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমি ব্যাপারটা নিয়ে আসার চেষ্টা করবো। অ্যাজ এক্সাম্পল, আপনাকে একটা এমপ্লয়ার স্পন্সর করছে, কারণ আমরা ইভেন্ট নিয়ে কথা বলতেছি, ইভি মিনস এমপ্লয়ার স্পন্সর্ড। এখানে মেইন কারিগরটাই কিন্তু এমপ্লয়ার স্পন্সর করে আপনাকে গ্রিন কার্ড পর্যন্ত নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এমপ্লয়ার সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনার উপরে ইনভেস্ট করছে। নাও এমপ্লয়ার যখন সার্টেন অ্যামাউন্ট মানি আপনার উপর ইনভেস্ট করছে, এবং আপনি যেহেতু এই ফাইলিং প্রসেসিংয়ে আছেন, আপনিও সার্টেন অ্যামাউন্ট মানি এখানে স্পেন্ড করছেন। ইন দ্যাট কেস এই ছোটোখাটো সোশ্যাল মিডিয়ার কারণে আমি যদি বলি 22% RFE আসতেছে, এবং এটা USCIS এর লিগাল রিপোর্ট 2023 সে 22% RFE আসছে, যে ক্রেডিবিলিটি মিসম্যাচ। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়ার কারণে, শুধুমাত্র আসলে ওরা স্পেসিফিক্যালি ওইটা মেনশন করে না, বাট ওরা যেটা বলে হচ্ছে কি ক্রেডিবিলিটি মিসম্যাচ। এখন আগে যেটা হইতো যে আপনাকে সোশ্যাল মিডিয়াটা নিয়ে ইনকোয়ারি হইতো না, বাট এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা লিগ্যাল করে দিয়েছে যে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজার নেম আপনি যখন পিটিশন করবেন আপনাকে ইউজার নেম দিতে হবে, আপনার প্রোফাইল পাবলিক করতে হবে, এবং USCIS এর ভিসা অফিসাররা তারা লিগেলি আপনার প্রোফাইলে যেতে পারবে এবং দেখতে পারবে আপনি কি করতেছেন। অ্যাজ এক্সাম্পল, আপনি বলতেছেন আপনি EB2-তে স্কিলড ওয়ার্কারে আছেন, আপনি আইটিতে কাজ করতেছেন, বাট আপনি দেখা গেল একটা নন আইটি জবে কাজ করতেছেন, একটা ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড দিলেন। আপনি বলতেছেন আমি কাজ করতেছি নিউ ইয়র্কে, বাট আপনি ছবি একটা আপলোড দিলেন যেখানে দেখা যাচ্ছে যে লোকেশন আপনি কাজ করতেছেন ভার্জিনিয়ায়। এখন ভিসা যখন রিজেক্ট হয়ে আসে, তখন আপনি ওই অ্যাটর্নির কাছে যাচ্ছেন যে আমার কেন ভিসা রিজেক্ট হলো, আপনি এমপ্লয়ারের কাছে যাচ্ছেন যে এটা কিভাবে হলো, বাট আপনি যখন ইমিগ্রেশন প্রসেসের মধ্যে যাচ্ছেন, আপনাকে এটা বুঝতে হবে, আপনার ক্রেডিবিলিটিটা রাখতে হবে। তারপর একটা জিনিস বলি, অ্যাজ এক্সাম্পল, আপনি EB2 NIW খুবই পপুলার আমাদের কমিউনিটি রাইট নাও, যে NIW হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। আপনি বলতেছেন আপনি US এর ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারে কাজ করেন, বাট আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়ায় গেলে দেখা যাচ্ছে আপনি পুরা US এর ন্যাশনাল ইন্টারেস্টের এগেনস্টে সবগুলো পোস্ট দিচ্ছেন। এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, আমি ওদিকে যাব না, বাট আপনি যদি আসলে US এর ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের জন্য আবেদন করে থাকেন, আপনাকে ফার্স্টে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টটা কি, ওরা কোন ব্যাপারটা ওরা প্রায়োরিটি দিচ্ছে, কোন রকম মানুষ ওরা চাচ্ছে নিউট্রালাইজ করে সিটিজেন বানাইতে, বা আপনাকে ওই রকমই অ্যাক্ট করতে হবে। তারপর যদি আমরা H1B-তে আসি, H1B ভিসার ক্যাটাগরিতে দেখা যায় এটা তো আরো কঠিন। H1B-তে 85% হায়ার হয় থ্রু লিঙ্কডইন। সো আপনি 85% হায়ার করছেন লিঙ্কডইনে। এখন দেখা গেল আপনার ফেসবুকের প্রোফাইল এবং আপনার লিঙ্কডইনের প্রোফাইলের মধ্যে ডে নাইট ডিফারেন্ট।
ফেসবুকের প্রোফাইলে আপনি মোটামুটি যেটা কমন মিস্টেক সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে জড়িত হয়ে যাওয়া। এটা হতে পারে ইউএস পলিটিক্যাল অ্যাফেয়ার, এটা হইতে পারে বাংলাদেশ পলিটিক্যাল অ্যাফেয়ার, এটা হইতে পারে পাকিস্তান পলিটিক্যাল অ্যাফেয়ার এন্ড সো অন। আপনি এত বেশি পলিটিক্যাল অ্যাফেয়ার ইনভলভ যে একজন ভিসা ইন্টারভিউয়ার যখন আপনার ফেসবুকে যাচ্ছে ওইখান থেকে যে ডিসাইড করে ফেলতেছে, একটা রেড ফ্ল্যাগ নিয়ে আসতেছে। দেন আপনি যখন লিঙ্কডইনে যাচ্ছেন দেখা যাচ্ছে আপনি খুব বেশি কাজের আপডেট দিচ্ছেন। এই যে ডিফারেন্সটা এটা কিন্তু রাখা যাবে না। আপনাকে ফেসবুকে আপনি যেভাবে কথা বলতেছেন লিঙ্কডইনের এই ডিফারেন্সটাকে কমিয়ে আনতে হবে। রাকিব ভাই কথাটা খুব নাইসলি মেনশন করেছে যে আগে একটা দুনিয়া ছিল, এখন দুইটা দুনিয়া হয়ে গেছে, রিয়েল লাইফ এবং ভার্চুয়াল লাইফ। এই গ্যাপটা আপনাকে অনেক কমিয়ে আনতে হবে ইন আ পজিটিভ ওয়ে। এবং আপনি যদি কমিয়ে না আনেন, আপনি যখন একটা ভিসা ডিনায়ালের মধ্য দিয়ে যাচ্ছেন আপনি তো ফার্স্ট অফ অল আপনি এখানে প্রবলেমও পড়তেছেন, আপনার ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেন্ট সে প্রবলেমে পড়তেছে, আপনার এমপ্লয়ার সে প্রবলেমে পড়তেছে, আপনার ক্লায়েন্ট যে যার একটা ক্লায়েন্টের আপনার প্ল্যান ছিল যে 6 মাসের ভিতরে আমাকে প্রজেক্ট ডেলিভারি দিতে হবে, এখন সে 5 জন রিসোর্স হায়ার করেছে, 5 জন রিসোর্স কাজ করবে, 6 মাসের ভিতরে আমার অ্যাপ্লিকেশনটা তৈরি করে দিবে, 3 মাস পর আপনি নাই। এখন সে যদি নতুন একটা এমপ্লয়ি নিয়েও আসে তাকে দিয়ে তো এই সময়ের ভিতরে এই টাইমলাইনটা রিস্কে পড়ে যাচ্ছে। এবং এই ব্যাপারগুলোতে আমাদেরকে স্পেশালি আমরা যখন স্কিল ওয়ার্কার মাইগ্রেশন নিয়ে বলি ওপিটি, স্টেম ওপিটি, H1B, EB2, EB3 স্কিলড, সেই ক্ষেত্রে আমাদের লিঙ্কডইনে যেভাবে আমরা বিহেভ করি আমাদের উচিত ফেসবুকেও একইভাবে বিহেভ করা, আমাদের উচিত টিকটকেও একইভাবে বিহেভ করা। এবং সোশ্যাল মিডিয়া শুধু ফেসবুক না, লিঙ্কডইনও সোশ্যাল মিডিয়া, গিটহাবও সোশ্যাল মিডিয়া, টুইটার, যা যা আছে এখন এত সোশ্যাল মিডিয়া যে আপনি সবগুলোর নামও জানবেন না। তো সবগুলোতে আপনাকে একই রকম আচরণ করতে হবে। এবং সিম্পলি যদি বলি আপনাকে প্রফেশনাল আচরণ করতে হবে। দ্যাটস অল উই আর আস্কিং ফর। অনেক ধন্যবাদ জনাব রাসেল আহমেদ। রাকিব আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই ব্যবহারকারীর ধরন নিয়ে একটা প্রশ্ন আপনাকে এই মুহূর্তে আমি করতে চাই যে আমরা ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন ধরন দেখি এই ক্ষেত্রে। তো কারো প্রোফাইল খুব পেশাদার, যেটা একটু আগে উনিও বলার চেষ্টা করেছেন, আবার কেউ শুধুমাত্র বিনোদনমূলক বা কন্টেন্ট শেয়ার করে থাকেন। সাধারণত কি কি ধরনের যে ধারা বা প্যাটার্ন আমরা এখানে ব্যবহার করতে পারি বা লক্ষ্য করতে পারি? ধন্যবাদ জানা ভাই। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার প্যাটার্নটা ডিপেন্ড করে তার স্ট্যাটাসের উপরে, সোশ্যাল স্ট্যাটাসের উপরে, তার অ্যাক্টিভিটিসগুলি। সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স এটা কিন্তু একটা বড় একটা অ্যানালিটিক্স সিস্টেম, ডেটা, আমরা যেটা ডেটা অ্যানালিটিক্স বলি, যে রাসেল যেটা বলছেন USCIS এর যে তাদের যে ধরনটা, এইটা প্যাটার্নটা দেখা যায় হলে সে কিভাবে তার এডুকেশন কি, তার কোয়ালিফিকেশন কি, সে অনুযায়ী। মানে আমরা ঠিক মানুষের সামাজিক নিরাপত্তা, চেয়ারম্যানের ছেলে, অমুকের, মানে থাকে না এরকম, গ্রামে দেখবেন বা শহরে বিভিন্ন জায়গায় থাকে। সো প্যাটার্নগুলো এরকম ডিপেন্ড করে। কিন্তু মূল প্যাটার্নটা যেটা হচ্ছে সে কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ নাকি ইনঅ্যাক্টিভ নাকি ইনফ্লুয়েন্সার, এই প্যাটার্নগুলি থাকে নর্মালি। যে সে একজন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ইউজার, হতে পারে সে প্যাসিভ ইউজার। এখন অ্যাক্টিভ ইউজারটা কি? সে নিজে তো কমেন্ট করেই, আরেকজনের কমেন্ট শেয়ার করে, লাইক করে, মানে সে মোটামুটি খুবই অ্যাক্টিভ। হয়তোবা একটা মানুষ ব্যক্তিগত জীবনে খুব ইন্ট্রোভার্ট, খুবই আত্মকেন্দ্রিক, দেখবেন যে সেই মানুষটাই সোশ্যাল মিডিয়াতে খুবই এক্সট্রোভার্ট। এই ডুয়েল যে ক্যারেক্টারিস্টিক্স মানুষের, এইটা অ্যাকচুয়াল লাইফ আর ভার্চুয়াল লাইফের মধ্যে চলে আসে। যেই লোকটা সোশ্যাল মিডিয়াতে বা ব্যক্তিগত জীবনে সে হয়তো বা টেবিল টক করতে পারছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে মনে করে আমাকে তো কেউ দেখছে না, আমি যা খুশি তাই বলতে পারি। সো এইটা অ্যাক্টিভ ইউজারদের ক্ষেত্রে হয়। যেই লোকটা প্যাসিভ লাইফ লিড করছে সে আবার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আবার সোশ্যাল মিডিয়ায় যে মানে ব্যক্তি জীবনে যে অ্যাক্টিভ সে আবার সোশ্যাল মিডিয়ায় প্যাসিভ। কারণ ব্যক্তি জীবনে যদি আপনি খুব অ্যাক্টিভ লাইফ লিড করেন আপনার কিন্তু সোশ্যাল মিডিয়ার এত সময় থাকবে না। তো মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে গেলে আপনাকে ব্যক্তিগত জীবন থেকে তো সময় বের করতে হবে। তো সেই সময়টা বের করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আপনি যদি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোন দেশ? চায়না 79%, ইন্ডিয়া 71%, USA 69%।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অ্যাকর্ডিং টু দেয়ার পপুলেশন। তার মানে আমি বলছি না এরা সবাই অকর্ম, নো, কারণ অ্যাকর্ডিং টু পপুলেশন, কারণ ওখানে তো বিভিন্ন গ্রেড থাকে মানুষ। তবে এই সব কিছুর আগে আপনি যদি এই প্যাটার্ন ধরতে চান, প্যাটার্নের আগে যেটা জানতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন, আপনি যেটা দেখছেন বা যেটা পড়ছেন বা যেটা শুনছেন বা যেটা শেয়ার করছেন। কারণ এখানে 3 ধরনের ইনফরমেশন থাকে। একটা হলো ইনফরমেশন তো থাকেই, সেটা হলো একটা থাকে হচ্ছে ডিসইনফরমেশন, যেটাকে আমরা বলি অপতথ্য। আর একটা থাকে মিস ইনফরমেশন, যেটাকে আমরা বলি ভুল তথ্য। আর একটা থাকে ম্যাল ইনফরমেশন, সেটা হলো ক্ষতিকর তথ্য। তো এই অপতথ্যটা তৈরি হয় তথ্য থেকে, এটা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয় কাউকে রাষ্ট্রের বা সমাজের বা ব্যক্তির ক্ষতির জন্য। মিস ইনফরমেশনটা কি, ওই যে মানুষটা সে ডিসইনফরমেশন মানে অপতথ্যটাকে না বুঝে শেয়ার করে, তার কাছে ওই ইনফরমেশনটা তথ্যটা আসে নাই, গ্যাপ বিটুইন ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন যেটা, সেটা হলো মিস ইনফরমেশন। আর ম্যাল ইনফরমেশন যেটা, সেটা হলো ইনফরমেশনকে পুরোটাই স্ক্যামোফ্ল্যাজ করে। ক্যামোফ্ল্যাজ না, স্ক্যাম অ্যান্ড ক্যামোফ্ল্যাজ দিয়ে মিলে স্ক্যামোফ্ল্যাজ করা হয়। সেইভাবে ইনফরমেশনগুলি যায়। আসলে কেউ ইচ্ছা করে করে, কেউ অনিচ্ছায় করে। আসলে আপনি আমেরিকায় আসেন বা কানাডায় যান বা যেখানে যান, বিষয়টা আপনার মাইগ্রেশন না, বিষয়টা হলো যে আপনার লাইফ ইজি কিনা, করবেন কিনা, আপনি সহজ জীবন চান কিনা। আপনি আমেরিকায় আসার জন্য আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে দূরে থাকবেন, নো। আপনি হয়তো নাও আসতে পারেন, কিন্তু আপনার সন্তান আজকে হয়তো বা ইউএস গভর্নমেন্ট, USCIS আপনি অ্যাপ্লাই করেছেন দেখে আপনার প্রোফাইল দেখছে, কালকে কিন্তু ও আপনার পরিবারের কারোর প্রোফাইল দেখবে। সো আপনার পরিবারের লোকও কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। সেই বিষয়গুলো আগে থেকে চিন্তা করা দরকার, চিন্তা করতে হবে। এবং এই আমি যেটা বললাম, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এন্ড ম্যাল ইনফরমেশন, অপতথ্য, ভুল তথ্য এবং ক্ষতিকারক তথ্য, এইটা সম্পর্কে আগে জানতে হবে। তাহলে আপনার প্রবলেম অনেকখানি কমে যাবে এবং আমাদের ভিসা পাওয়াটা তখন সহজ হয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ রাকিব আহমেদ। আমরা একটু রাসেল আলমের কাছে, আপনার কাছে আপনি একটু প্রোফাইল বানানো নিয়ে, কারণ আমরা তো এতক্ষণ এই সমস্ত কথা বললাম, তো আমরা এবার যদি বলি যে যারা এই ইমিগ্রেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন, যারা আমরা স্বপ্ন দেখি, অনেকেই দেখছি, তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল কিভাবে বানানো উচিত? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোন ধাপগুলো একেবারে মিস করা যাবে না। জি, সো সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম ফর নেটওয়ার্কিং। আপনার নেটওয়ার্কিং এর জন্য সোশ্যাল মিডিয়াকে খুব বেশি ইউজ করতে হবে। এবং আমি যদি স্কিলড ওয়ার্কে মাইগ্রেশনে বলি, লিঙ্কডইন ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি লিঙ্কডইনে রিকমেন্ডেশন নিচ্ছেন, এন্ডোর্সমেন্ট নিচ্ছেন, এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, যে আপনার রিকমেন্ডেশন নিচ্ছেন কিনা, এন্ডোর্সমেন্ট নিচ্ছেন কিনা। এবং আমরা যেটা লাস্ট উইকে আমরা যেটা বলেছি পোর্টফোলিও, যে আপনি যে পোর্টফোলিও ক্রিয়েট করেছেন, এই পোর্টফোলিওটা আপনি কতটুকু প্রমোট করছেন, এই ব্যাপারটা আপনাকে করতে হবে থ্রু সোশ্যাল মিডিয়া, ক্যান বি ফেসবুক, ক্যান বি লিঙ্কডইন। তারপরে আমরা এখানে আরেকটা স্ট্যাটিস্টিক্স দিব যে ওভার শেয়ারিং, ইমিগ্রেশন হ্যাক। আমাদের অনেকেই আছে যে F1 এ একটা ভালো কিছু হয়েছে, তার H1B অ্যাপ্রুভ হয়েছে, সে ফেসবুকে গিয়ে লিখতেছে যে আমার কিভাবে H1B অ্যাপ্রুভ হলো। সো সে প্রিটি মাচ তার ডে 1 জার্নি থেকে এখনকার জার্নি পর্যন্ত ফুল জার্নিটা সে অনেস্টলি শেয়ার করতেছে। এখন তার এটা বুঝতে হবে, সে তো অনেস্টলি শেয়ার করতেছে, বাট তার লয়ার যিনি ফাইল করেছিলেন, ও যেভাবে শেয়ার করেছে USCIS এর কাছে এবং সে যেভাবে শেয়ার করেছে ফেসবুকে কোনো একটা গ্রুপে, এটা ম্যাচ করতেছে কিনা। যদি এটা ম্যাচ না হয়, তাহলে নেক্সটে যখন ওনার গ্রিন কার্ড ফাইলিং আসতেছে, পুরো ব্যাপারটা রিস্কে পড়ে যাচ্ছে। এবং এই ধরনের ভুলের কারণে 42% পিটিশন গেট রিজেক্টেড। যে 42% আপনি দেখেন, অর্ধেকের কাছাকাছি পিটিশন। এখানে বলা হচ্ছে ইনকনসিস্টেন্ট অনলাইন ডেটা USCIS 2023। সো ইনকনসিস্টেন্ট অনলাইন ডেটা, প্রিটি মাচ আপনি যেই ডেটাটা দিচ্ছেন আপনার পিটিশনে, সেইটা আপনার অনলাইন যে ডেটা আছে, গুগলে যে ডেটা আছে, আপনার ফেসবুকে যে ডেটা আছে, লিঙ্কডইনে যে ডেটা আছে, এটার সাথে ম্যাচ হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে 42%ই ভিসা রিজেক্ট হচ্ছে। সেক্ষেত্রে ওভার শেয়ারিং আর ইমিগ্রেশন হ্যাকস যেগুলো আমরা বলি, সেগুলো শেয়ার করাটা খুবই খুবই কেয়ারফুলি করতে হবে। তারপরে আমরা যেটা বলছি যে ধর্মীয় উগ্র পোস্ট,
রাইট নাও ইউএসসিএস স্কিল ওয়ার্কার মাইগ্রেশনে এই যে ধর্মীয় উগ্র পোস্টগুলোর জন্য একটা বিশাল অংশ ভিসা রিজেক্ট হচ্ছে বা পিটিশন রিজেক্ট হচ্ছে গ্রিন কার্ড ফাইলিং এ। আমরা যখন H1B ফাইল করতেছি, আফটার দ্যাট যখন আমরা LC ফাইল করতেছি এবং জিসির জন্য অ্যাপ্লাই করতেছি EB3 স্কিলডে, তখন কিন্তু এই ব্যাপারগুলো চলে আসতেছে। আপনি ওই এমপ্লয়ের সাথে 3 থেকে 5 বছর ওই এমপ্লয়ের সাথে থাকতেছেন, ইউএসএ থাকতেছেন, এবং আপনার ফাইলটা এই সময়টা ইউএসএস এর কাছে আছে। সো আপনাকে অবজার্ভ করার এনাফ সময় পাচ্ছে যে আপনাকে আসলেই আপনি আর ইউ কোয়ালিফাইড টু বিকাম ইউএস সিটিজেন অর জিসি হোল্ডার। এই ব্যাপারটা খুব ইজিলি ওরা করে ফেলতে পারতেছে। অলসো একটা যে ব্যাপারটা আছে ক্রেডিবিলিটি, এটা যেটা অনেকটাই হয় যে এমপ্লয়ের কাছ থেকেও জানতে চাওয়া হয় বা অনেক সময় রিকমেন্ডেশন নেওয়া হয় যে আপনার এই এমপ্লয়ি আসলে কি করতেছে বা এর পারফরমেন্স কিরকম। আপনি যদি মনে করে থাকেন যে এজ এ এমপ্লয়ার আমরা সবসময় পজিটিভ ফিডব্যাক দিব, আই ক্যান গিভ ইট, বাট এটা কিন্তু ইউএসসিএস আমাদেরকে রেড ফ্ল্যাগ করবে। সো নট নেসেসারিলি আমি আপনাকে বলি আর না বলি, আপনি যা করবেন তার উপরে ডিপেন্ড করেই আপনার ফিডব্যাকটা যাবে। রিকমেন্ডেশন লেটারগুলো প্রিপেয়ার হবে, আপনার যে স্যালারি ওয়েজটা আছে আমরা ফাইল করতেছি, পিটিশন করতেছি, যারা অ্যাটর্নিরা করতেছে বা আমাদের কাছে ইনফরমেশন নিচ্ছে, ওই অনুযায়ী আপনার ইনফরমেশনগুলো দেওয়া হবে। দেন অ্যাজ এক্সাম্পল আপনি লিঙ্কডইনে, এটা একটা কমন প্রবলেম এখন লিঙ্কডইনে, আপনার প্রোফাইল ডেটা সায়েন্টিস্ট আর আপনি রিয়েল টাইমে আপনি কাজ করতেছেন এজ এ ফুল স্ট্যাক ডেভেলপার। সো আপনাকে ইউএসএস এ পিটিশন করেছেন ফুল স্ট্যাক ডেভেলপার, এটা কিন্তু একটা সেপারেট প্রোফাইল। আর আপনার লিঙ্কডইনে আপনি কোনো কারণে জব খুঁজতেছেন ডেটা সায়েন্টিস্টের, ডেটা সেক্টরে, সো আপনি লিঙ্কডইন ডিরেকশন ডেটা সায়েন্টিস্ট, দ্যাটস এ টোটাল মিসম্যাচ। যে আপনাকে তো প্রশ্নবিদ্ধ করছেই, আপনার এমপ্লয়ারকে প্রশ্নবিদ্ধ করতেছে, এবং লিটারালি যেটা হবে আপনাকে অনসাইট ভিজিট হবে, আপনাকে ল্যাপটপ খোলার জন্য বলবে, লিটারালি বলবে আপনার প্রজেক্টটা শো করেন এন্ড সো অন। সো তো নিজের দোষে আসলে মানে প্রবলেমগুলো নিয়ে আসা উচিত না। অনেক ধন্যবাদ। বিষয়টাও গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো বিষয়ে সফলতা পেতে, বিশেষ করে ইমিগ্রেন্ট হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে ভিসা পাওয়ার জন্য, সেটা একটা প্রোফাইল বানানোটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আপনি চমৎকারভাবে বলেছেন। আমরা এরপরে রাকিব আহমেদের কাছে যাব, তবে আরও বিশেষ করে আমরা কিছু বর্জনীয় বা ভুলগুলো কিভাবে এড়াতে পারি সেই বিষয়টি নিয়ে, যেমন যে আমরা যদি বলতে যে সাধারণত কোন কোন ভুল আমরা বেশি দেখতে পাই যেগুলো কখনই করা উচিত নয়, এই বিষয়টি আপনার কাছেই এখন আমরা শুনতে চাইবো। 30 সেকেন্ড শুনবো, তারপর একটু বিরতিতে যাব। ধন্যবাদ। আসলে প্রথম কথা, আমি একজন প্রফেশনালি সোশ্যাল মিডিয়ার কি বলবো টিচার না, যে আমি বললেই যেটা ভুল হবে বা আমি বললেই এটা সঠিক হবে তা নয়। ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ এরকম কোনো ডিগ্রি এখন পর্যন্ত আসলে আমার নাই। তবে আমরা যদি সোশ্যাল মিডিয়া লিটারেসি এবং এটা গত 10 বছর বা 20 বছরের যদি ট্রেন্ড দেখি এবং সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যান দেখি বিভিন্ন কান্ট্রির, তাহলে আমরা কিন্তু একটা চমৎকার একটা প্যাটার্ন পাই। যে প্যাটার্নটা কি, যে শুরুতে ছিল যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা। আপনার এই প্রশ্নের বাকি অংশটা আমরা শুনবো, একটা বিরতি নিতে চাই, বিরতির পর এসে আপনার এই কথাগুলো শুনবো। সুপ্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। H1B, EB2, EB3 ভিসার স্কিল ক্যাটাগরিতে আমরা কিভাবে ভিসা পেতে পারি, এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা করব। তবে একটা বিরতি নিতে চাই, বিরতির পর এসে এই কথাগুলো বলতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি রাসেল ইউ আলম, সিইও আপস্কিল কনসালটেন্সি, এবং রাকিব আহমেদ, পলিসি অ্যাডভাইজার আপস্কিল কনসালটেন্সি। জনাব রাকিব আহমেদ, বিরতির আগে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম বর্জনীয় বা ভুলগুলো কিভাবে আমরা এড়াতে পারি, থামিয়ে দিয়েছিলাম, সেখান থেকে যদি সংক্ষেপে আমরা আলোচনা। ধন্যবাদ। ভুল হওয়ার তো আসলে কোনো কথাই নাই যদি আমি লিটারেট হই। আমি যদি এটা বুঝি, তাহলে এটাও বুঝি যে এটা ভুল না শুদ্ধ। আসলে আমরা মানে আমাদের সোশ্যাল মিডিয়া লিটারেসিটাই সবার আগে জরুরি। যে আসলে ওই যে বললাম না, যে ইনফরমেশনের মধ্যে থেকে বোঝা যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা প্রচার করতে হবে, কোনটা হবে না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাকে, আজকে TVN24 এটা একটা নিউজ প্ল্যাটফর্ম, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না।
কিন্তু TBN24 এর প্রেজেন্টেশনটা সোশ্যাল মিডিয়াতে আছে। এখন কেউ যদি TBN24 এর এই লোগোটা ব্যবহার করে একটা নিউজ তৈরি করে, তাহলে ওই লোগো দেখেই আমি চোখ বন্ধ করে বুঝে নিচ্ছি যে এটা TBN এর নিউজ, আমি এটা পোস্ট করতে পারি। তার মানে কি, খবর দেখার জন্য নিউজ চ্যানেল দেখতে হবে। সোশ্যাল মিডিয়ায় খবর থাকে না, খবর থাকে নিউজ চ্যানেলে। তো আমরা নিউজ চ্যানেলে ওই যেহেতু ভার্চুয়াল লাইফে আমাদের সময় কম থাকে, আবার রিয়েল লাইফে ব্যাক করতে হয়, সো ওই একই জায়গায় একটা ব্লেন্ডেড একটা প্ল্যাটফর্ম চাই যেখানে এন্টারটেনমেন্ট থাকবে, খবরও থাকবে, আমি একই সময়ে সবকিছু দেখে ফেললাম। ওইটাতে গিয়ে আমাদের ভুলটা হয়। প্রথম ভুলটা আমাদের ওই জায়গায় হয় যে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা নিউজ প্ল্যাটফর্ম, কোনটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, কোনটা এডুকেশনাল প্ল্যাটফর্ম। সো যার ফলে কি হয়, আমরা ওই গ্যাপটা যদি আইডেন্টিফাই করতে না পারি তখন আমাদের ভুলটা হয়, ওটাই তখন সমস্যা হয়ে যায়। আসলে সময় আমাদের কম, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সাইবার সিকিউরিটির উপর একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে জনাব রাসেল আলম, সোশ্যাল মিডিয়ার সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও আছে এই সাইবার সিকিউরিটি বা নিরাপত্তার দিক থেকে। দক্ষ যারা ইমিগ্রেন্টরা কি ধরনের বিপদে পড়তে পারেন? জি, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং ইজ খুবই ইম্পর্টেন্ট। আপনার যখন ভিসাটা প্রসেসিং এ আছে, ইভেন আপনি একটা কোম্পানিতে এমপ্লয়মেন্টে আছেন, আপনি যদি সাইবার বুলিং করেন, আপনি বুঝতেই পারতেছেন না আসলে আপনি সাইবার বুলিং করতেছেন। আপনি মনে করতেছেন যে আমার ফ্রিডম অফ স্পিচ আছে, আমি আমার ফ্রিডম অফ স্পিচটাকে প্র্যাকটিস করতেছি। বাট অ্যাকচুয়ালি আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, যখন আপনার কোর্টে যাবে বা আপনি ইমিগ্রেশনের ফাইলটা যাবে, আসলে আপনি যেগুলো বলতেছেন বা করতেছেন এটা আসলে ফ্রিডম অফ স্পিচ না, ইটস কাইন্ড অফ সাইবার বুলিং ফর স্পেসিফিক গ্রুপ। আর ফিশিং এর যে ব্যাপারটা আছে, আপনার বার্থডেতে কেক কাটতেছেন, আপনার ডেট অফ বার্থটা নিচ্ছে, আপনার ফুল নেমটাও নিয়ে নিচ্ছে, আপনার আপনি যে পাসওয়ার্ডের যে প্যাটার্নটা ইউজ করেন, আপনি যখন পাসওয়ার্ড সেট করেন, ওই প্যাটার্নটাও বিভিন্নভাবে ফেসবুক থেকে বা আপনার সোশ্যাল মিডিয়াগুলো ট্র্যাক করে নিয়ে নেওয়া সম্ভব। সো সেই ক্ষেত্রে অনেক বেশি ফলস এলিগেশন হচ্ছে। H1B নিয়ে একটা মজার একটা ইনফরমেশন শেয়ার করবো। এর এক্সাম্পল, আপনি যদি, আমরা জানি যে H1B তে 60 to 85K ক্যাপে লটারিতে হয়। এর মধ্যে রাফলি আমরা বলি 5 জনের একজন লটারি পিকড হয়। দ্যাট মিনস 5 জন H1B অ্যাপ্লাই করলে একজন আমরা পাবে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে 5 জনের একজন ফিশিং স্ক্যাম ফেস করে। সো আপনি চিন্তা করে দেখেন, 5 জনের মধ্যে একজন ভিসা লটারি পাচ্ছে, সে পিটিশন করবে, এর মধ্যে একজন ফিশিং স্ক্যামের ফেস করতেছে। কিভাবে? একজন, তার কোনো প্রজেক্ট নাই, কোম্পানি নাই, সেও কিন্তু আপনার কাছে বলতেছে আমি H1B করব, আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট টাকা নিয়ে নিচ্ছে, নিয়ে আলটিমেটলি যখন আপনার যদি পিক না হয়, আপনি তো টাকা ধরতে পারতেছেন না, বাট যদি পিক হয় সে বলতেছে না এই সমস্যা, আমি এটা করতে পারবো না। এবং আপনি খুবই আশ্চর্য হবেন, আমাদের কমিউনিটির ভিতরে অনেক সেটেলড অর্গানাইজেশন, যারা আমরা কমিউনিটির ভিতরে অনেকে চিনি, ওই অর্গানাইজেশন গুলাও এইরকম ফিশিং স্ক্যামের সাথে জড়িত। এবং এটা অনলি ওয়ে উই ক্যান ফাইট ইট, অ্যাওয়ারনেস বিল্ড ইনক্রিজ করা, এবং যারা এগুলো করতেছে আমরা তো ওদেরকে বন্ধ করতে পারবো না, আবার আমি সাইবার বুলিং করে ফেললাম। সেক্ষেত্রে যেটা করতে হবে, অনলি ওয়ে উই ক্যান ডু দ্যাট, আমাদের অ্যাওয়ারনেসটা বের করতে হবে। সে যখন বলতেছে আমি তোমার H1B ফাইলিং করবো, আপনাকে কারণটা জিজ্ঞেস করতে হবে, আপনি কোন প্রজেক্টে আমাকে হায়ার করতেছেন, কি জবে আমাকে হায়ার করতেছেন, আপনার ক্লায়েন্ট কোন ক্লায়েন্টের কাছে আপনি আমার প্রোফাইলটা সাবমিট করতেছেন, এবং কিভাবে আমার এমপ্লয়মেন্টটা হচ্ছে, প্লাস EB3 বিফোর EB2 EB3 যদি লেটার অন করে এই ক্ষেত্রে করা হচ্ছে। সেক্ষেত্রে আবার বলবো, 5 জন H1B জন্য অ্যাপ্লাই করতেছে, একজন H1B পাচ্ছে, একজন স্ক্যাম হচ্ছে, আর বাকি 3 জনের কোনো কিছু হচ্ছে না। অনেক ধন্যবাদ জনাব রাসেল আলম। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব রাকিব আহমেদ, জনাব রাসেল আলম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমার কাছে আরো কিছু প্রশ্ন ছিল, যেমন নিয়োগকারীর দৃষ্টিভঙ্গি নিয়ে, USCIS ব্যাকগ্রাউন্ড কিভাবে চেক করে, বা সাধারণ ব্যবহারকারীদের জন্য বা বাস্তব উদাহরণও কিছু এই সম্পর্কিত কিছু প্রশ্ন ছিল। হয়তো আমরা অন্য কোনো দিন সময় পেলে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের দুজনের প্রতি আমি অভিভূত এবং প্রাণিত। ধন্যবাদ। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের
যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলেছি সেটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং মনে রাখা উচিত আমাদেরকে যে 2025 সালে সোশ্যাল মিডিয়া শুধু কিন্তু বিনোদনের মাধ্যম নয়, এটা কিন্তু আপনার আমার ক্যারিয়ার গঠনের পাসপোর্ট। এই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে নিশ্চয়ই আপনারা ভাববেন যে আজকের অনুষ্ঠানটি অনেক ভালো হয়েছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।